হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। দুদিন সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি। আমি বলেছিলাম যে আমি অ্যাকচুয়ালি মুম্বাই যাচ্ছি, তো মুম্বাই থেকে ফিরে গেছি, জাস্ট একটু আগেই ফিরেছি। তো আজকের যেটা টপিক, আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট যখন করতে যাই তখন একটা জেনারেলি মিথ আছে যে স্মল ক্যাপে রিটার্ন বেশি, মিড ক্যাপ বা লার্জ ক্যাপে, মিড ক্যাপেও রিটার্ন ঠিক আছে, লার্জ ক্যাপে হয়তো রিটার্ন কম। তো এটা টোটালটা একটা মিথ বলে আমার মনে হয়। আমি আপনাদের স্ক্রিনে পরে দেখাবো। তো দেখুন, মেনলি ইনভেস্টমেন্টে মেন হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন সব থেকে বড় দরকার। আপনি যখন ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ডে আসছেন বা আপনার হার্ড আর্ন মানি নিয়ে আসছেন, তখন আমি আমার ক্ষেত্রে বলি, আমি লার্জ ক্যাপে সবসময় বেশি ফোকাস করি। কেন লার্জ ক্যাপে ফোকাস করার এটাই কারণ যে লার্জ ক্যাপ কোম্পানি মানে যে তারা অলরেডি প্রতিষ্ঠিত। এবার ডেফিনেটলি স্মল ক্যাপে রিটার্ন হয়তো লাস্ট 3 বছর বা 4 বছরে বেশি এসছে, কিন্তু ওভারঅল যদি 15 বছরের হিস্ট্রি দেখেন তাহলে দেখবেন কোনো সময় স্মল ক্যাপ বেড়েছে, কোনো সময় মিড ক্যাপ বেড়েছে, কোনো সময় লার্জ ক্যাপ বেড়েছে। তো ক্যাপিটাল প্রোটেকশনকে মাথায় রেখে, মানে ক্যাপিটালটা সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করা, সেটাকে মাথায় রেখে বরং জোর দেওয়া উচিত যখনই মার্কেট ডাউন যায়, মার্কেট যখন নেমে আসে তখন বেশি করে ইনভেস্টমেন্ট করা। সেটা হলেই তাতে রিটার্নটা বেশি বাড়ে। তো শুধুমাত্র ফান্ডের পারফরমেন্স দেখে ইনভেস্টমেন্ট করতে নেই। ফান্ডের পারফরমেন্সে কী হয়, যদি আপনি যা দেখছেন সেটা প্রিভিয়াস, আপনার সামনের মানে আপনি লাস্ট 3 বছরের অ্যানালিসিস করছেন, কিন্তু সামনের 3 বছর কী হবে সেটা কেউই জানে না। তো সেই কারণে ধরুন আমি কেন লার্জ ক্যাপের ওপরে জোর দিই, দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, TCS, ইনফোসিস, তো এই জাতীয় কোম্পানি অলরেডি প্রতিষ্ঠিত কোম্পানি এবং এরা লাস্ট 30 ইয়ার্স ধরে ইন্ডিয়ান মার্কেটে এরা মানে দারুণভাবে কাজ করছে এবং আগামী 30 ইয়ার্সেও এরা টিকে থাকবে। তো এখানে এটা কোনো মানে ধারণা রাখাই উচিত নয় যে আমি 30 বছর বা 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করব বলে আমাকে স্মল ক্যাপে করতে হবে। লার্জ ক্যাপেও প্রচুর রিটার্ন আসে, আমি দেখাবো স্ক্রিনে। তো ইদানিং 4-5 দিন হলো মার্কেট একটু ডাউন যাচ্ছে, যেটার মেন কারণ হচ্ছে ইউএসের সঙ্গে যে ট্যারিফ হবে সেটা নিয়ে একটু টালমাটাল চলছে, যে কারণে এফআইআইরা পয়সা মাঝে মাঝেই বের করে। আমি যদি আপনাদের স্ক্রিনে নিয়ে যাই, তো দেখুন এখানে এফআইআই অ্যাক্টিভিটি লাস্ট 7 দিনে 9,064 কোটি টাকা বের করেছে, আর কালকেই বের করেছে 4,209 কোটি টাকা। ডিআইআই মানে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, আর এফআইআই মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার। তো এটা ব্যালেন্সেই চলে। তো 2025-এ আমি আগের আমার চ্যানেলে অনেকবারই বলেছি যে এফআইআই এভাবে পয়সা হয়তো বার করেছে এবং করবেও, কিন্তু এনারা কিন্তু 2025-এর লাস্ট দিকে বা 2026-এর শুরুতে কিন্তু আবার ব্যাপকভাবে ফিরে আসবে। এটা আমার একান্ত ব্যক্তিগতভাবে মত, কিন্তু এটাই হতে চলেছে। তো তখন কিন্তু একটা বিরাট মেজর র্যালি আসবে। আর আমরা বুল রানে আছি, মার্কেটে এরকম 5%, 4%, 3% হয়তো ডাউন হবে। বুল রানের কী কারণে আছে এই নিয়ে আমার ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। তো কিছু সংকেত দিয়েছে যে যেখানে আমরা বুল রানে আছি, তো বুল রানের মেন হচ্ছে 2 স্টেপ আপ 1 স্টেপ ডাউন, মানে 2 সিঁড়ি উঠবে, 1 স্টেপ ডাউন হবে। তো এটাই মার্কেট যারা চালায় অপারেটরদের কাজ। কোনো সেক্টর বা কোনো পার্টিকুলার স্টককে একদম কনস্ট্যান্ট ওপরে নিয়ে যায় না, কখনো কখনো নিচে ফেলে এবং রিটেল ইনভেস্টারকে প্যানিক করে দেয়। তো আমাদের এখানে প্যানিক করলে একদমই হবে না। আমরা নিজের মানে গোল সেট করেই এখানে ইনভেস্টমেন্ট করব। আমি যেটা প্রথমে বললাম যে ক্যাপিটাল সবথেকে, আমি যেখানে ক্যাপিটালটা আমি দেবো সেখানে আমার নির্ভরযোগ্যতাটা দেখব, তার সাথে যখনই মার্কেট ডাউন হবে সেখানে আমি আরও বেশি পয়সা দেবো। এবং এটুকু আমাদের মনে রাখতে হবে যে মার্কেটকে নিচে, মার্কেট পরে কিন্তু নিচে মার্কেটকে দাবিয়ে রাখা যায় না। মানে একটা বলকে যেমন ছেড়ে দিলে মাধ্যাকর্ষণ শক্তি দিতে অটোমেটিক্যালি নিচের দিকে পড়ে, মার্কেট জাস্ট উল্টো, মার্কেটকে যদি এরকম করে দাবানো হয় মার্কেট স্প্রিংয়ের মতোভাবে আগের যেখানে ছিল তার থেকেও বেশি বেড়ে যায়। এটা যুগে যুগে হয়ে আসছে। আমি যদি আপনাকে নিফটির চার্টে নিয়ে যাই, তো দেখুন উপর থেকে এখানে 26-এ ডেট দেখাচ্ছে 27শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর 2024, নিফটি 26,261 ছিল। তো সেখান থেকে এখনও পর্যন্ত পড়ে আছে, এখন পর্যন্ত আজকে যেটা ক্লোজিং দিয়েছে তার বেসিসে 4.6%, মানে 4.5% মতো পড়ে আছে।
যেটা অলরেডি নিচে চলে গেছিলো প্রায় 16%-এর কাছাকাছি। তো সেখান থেকে কামব্যাক করে 4.5% পড়ে আছে। এবার এটা যেটা আমি বলছিলাম, দেখুন এখানে বারবার আমি আগের ভিডিওতেও ডেসক্রাইব করেছি, তো এখানে বারবার কিন্তু সাপোর্ট জোনে মার্কেট ঘুরেছে। তো এই জায়গাটাতে নিফটির সাপোর্ট আছে। যদি আমরা এখানে একটা লাইন ড্র করি, দেখুন আগের বারে বারবার এই জায়গাটা থেকে ঘুরে গেছে, মানে এটা একবার এসছে, এখানে একবার নামার চেষ্টা করেছিল, আবার এখানে একবার নামার চেষ্টা করেছিল। তো এখানে বারবার ঘুরে গেছে। তো এখান থেকে ম্যাক্সিমাম আর যদি নামে, আমার মনে হয় এই যে সাপোর্ট জোনটা আছে এইটুকুই নামতে পারে। তাছাড়া এর থেকে বেশি হয়তো 2-2.5%-এর আরও নিচে আসতে পারে। তো এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এবার আমরা দেখব যে যেটা আমি বলছিলাম যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। তো দেখুন আপনাকে আমি একটা ডেটা শেয়ার করছি, যেটা 2009 থেকে 2024 সাল পর্যন্ত যে ক্যাপ বেশি রিটার্ন দিয়েছে সে 1 নম্বরে, যে মিডিয়াম রিটার্ন দিয়েছে 2 নম্বরে, যে লাস্ট মানে খারাপ মানে ওরই মধ্যে কম রিটার্ন দিয়েছে 3 নম্বরে। তো এখানে দেখা যাচ্ছে 2009 থেকে 2024-এ কখনো স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ এরকমভাবে হতে হতে যাচ্ছে। তো লাস্ট 2-3 বছরে 2023-2024-এ কিন্তু স্মল ক্যাপ রিটার্ন দিয়েছে, তারপরে মিড ক্যাপ রিটার্ন দিয়েছে, তারপরে লার্জ ক্যাপ রিটার্ন দিয়েছে। তো এটাই একটা মিথ হয়ে আছে যে লাস্ট 2 বছর ধরে রিটার্ন দিচ্ছে মানে স্মল ক্যাপই বেশি রিটার্ন দেবে, তা কিন্তু নয়। কেন কখনো কখনো যেমন 2018-19-এ যদি আপনারা দেখেন, দেখুন এখানে লার্জ ক্যাপে রিটার্ন দিয়েছে, তারপরে মিড ক্যাপ রিটার্ন দিয়েছে এবং এখানে স্মল ক্যাপে রিটার্ন দিয়েছে। সেই জন্য আমি প্রেফার করি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে এখন ইনভেস্টমেন্ট করা সবথেকে বেটার। তাহলে লার্জ ক্যাপেরও মিক্স থাকবে, মিড ক্যাপেরও মিক্স থাকবে, তাহলে মোটামুটি আমরা রিটার্ন পাবো। যেহেতু মিড ক্যাপ দেখুন 2017 থেকে কন্টিনিউয়াসলি মিডিল জায়গায় আছে, মানে সবসময় এটা মধ্যপন্থা অবলম্বন করছে। তো আমি আপনাদের জাস্ট লার্জ ক্যাপ ফান্ডের কিছু পারফরমেন্স আমি দেখাচ্ছি। ধরুন লার্জ ক্যাপ ফান্ডের আমি দেখছিলাম ইন্ডাস্ট্রিতে প্রায় 31টা ফান্ড আছে। তো এখানে লাস্ট 1 বছরের ম্যাক্সিমাম রিটার্ন দিচ্ছে 18.25%, অ্যাভারেজ রিটার্ন দিচ্ছে 5.29, আর মিনিমাম রিটার্ন দিয়েছে -2.22। তো ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে এখানে 18% রিটার্ন এখানে দেখছিলাম মতিলাল অসওয়াল লার্জ ক্যাপে দিয়েছে, যদিও এটার জাস্ট 1 বছর মানে 3 বছরও বয়স হয়নি, সেই জন্য যে ফান্ডের 3 বছর বয়স হয়নি সেই ফান্ড নিয়ে আমরা আলোচনা করব না। যেটা দেখছিলাম দেখুন ডিএসপি লার্জ ক্যাপ ফান্ড, এটা একটা খুব কনসিস্টেন্ট ফান্ড, 10.34 লাস্ট 1 ইয়ারে, লাস্ট 3 ইয়ার্সে 23%, লাস্ট 5 ইয়ার্সে 21%, লাস্ট 10 বছরে 11%, লাস্ট 15 বছরে প্রায় 11.5% রিটার্ন দিয়েছে। তো এবার যদি আমরা দেখি ডিএসপি লার্জ ক্যাপ রেগুলার ফান্ড ন্যাব ওয়াজ 26 সেপ্টেম্বর, আমি যদি গুগল করি সেপ্টেম্বর 2024, দেখুন এখানে আসছে জাস্ট 486 টাকা 27 পয়সা। আর অ্যাজ অন যদি আমি ন্যাভ অ্যাজ অন টুডে যদি করি এখানে, তো এখানে আসছে 478 টাকা 92 পয়সা। তো আমি জাস্ট একটা এক্সেল শিটে ক্যালকুলেট করে দেখছিলাম যে 2024-এর 26 সেপ্টেম্বর 486 টাকা 27 আর এখন 478 টাকা, তো 7 টাকা মাত্র ডাউন আছে, 300 দিন হয়ে গেছে, মানে 1.5% ডাউন আছে। ওয়ারাস যদি নিফটির চার্টে আমরা দেখলাম, দেখুন অলমোস্ট কিন্তু এখানে মার্কেট অনুযায়ী 4%, 4.5%, 4.61% ডাউন আছে। তার মানে ইন্ডেক্স 4.5% ডাউন, কিন্তু এখানে আমাদের যে ফান্ডটা বেশ ভালো ফান্ড সেটা মাত্র 1.5% ডাউন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে কীরকমভাবে এরকমভাবে অ্যানালিসিস করতে হবে যে ওভারঅল মার্কেটের ইন্ডেক্স 4.5% ডাউন আছে কিন্তু ফান্ড 1.5% ডাউন আছে, মানে এই ফান্ড আগামী দিনে যখন মার্কেট আরও বাড়বে এ কিন্তু আরও ওপরে চলে যাবে। তো আমি প্রথমে বারবারই বলি ডিসক্লোজারে যে এই চ্যানেলে আমি কোনো রেকমেন্ডেশন করি না, আমি জাস্ট এডুকেশনাল পারপাস আলোচনা করি। ডিএসপি লার্জ ক্যাপ ফান্ড নিয়ে আমি এতটুকু রেকমেন্ডেশন করছি না আপনাকে যে আপনি এই ফান্ড কিনুন। তা আপনি আপনার ফান্ড যিনি অ্যাডভাইজার আছেন বা আপনার যিনি ডিস্ট্রিবিউটার আছেন তার সঙ্গে কথা বলেই আপনি নিজের ইনভেস্টমেন্ট করবেন। এই চ্যানেলে আমি শুধুমাত্র এডুকেশনাল পারপাস আলোচনা করি, মিউচুয়াল ফান্ড নিয়ে মাঝে মাঝে স্টক নিয়েও আলোচনা করি। তো
এইটাই ছিল আজকের মেনলি আলোচনা। দেখুন এখানে আমি একটা দেখছিলাম নাম্বার অফ বিলিয়নিয়ার্স, যে ইউনাইটেড স্টেটসে 889 জন বিলিয়নিয়ার আছে, সেখানে চায়নাতে বিলিয়নিয়ার আছে 429 জন, আর ইন্ডিয়াতে এখন 214 জন। তো গ্যাপ কতটা বুঝতে পারছেন, যে আমরা এখান থেকে মানে 214 যদি আমরা ডবলও করি তো চায়নার কাছাকাছি পৌঁছতেও আমাদের টাইম লাগবে। কিন্তু দেশকে যদি আরও মানে স্ট্রং করতে হয় তো আগামী দিনে আমাদের আরোভাবে ওয়েলথ ক্রিয়েট করতে হবে। তো এই ওয়েলথ ক্রিয়েশন করে আমার ইচ্ছা যে এই দেশ থেকে আরও বেশি মিলেনিয়ার বিলিনিয়ার তৈরি হোক, তাহলেই এখানে তারা ট্যাক্স দেবে, ট্যাক্স দিলে গভর্নমেন্টের ইনকাম হবে, এবং গভর্নমেন্ট যত স্ট্রং হবে তত আমাদের পক্ষেই ভালো। তো আমার এই চ্যানেলের উদ্দেশ্য, আপনারা পরিষ্কার ধারণা নিয়ে ইনভেস্টমেন্ট করুন। আগামী দিনে আমরা সবাই ওয়েলথ ক্রিয়েট করব, কেন আমি নিজে ওয়েলথ ক্রিয়েট করে একা কিছু করতে পারবো না। আমার গুরুদেব বলেন যে ল্যাম্বরগিনি যদি চালাতে হয় তো ল্যাম্বরগিনি চালাবার রাস্তা তৈরি করতে হবে আগে। তো একা ল্যাম্বরগিনি কিনে কিছু মানে লাভ হবে না। তো ল্যাম্বরগিনি অনেক দূরের কথা, আগে তো আমাদের ফরচুনার কিনতে হবে, তারপর টেসলা কিনতে হবে। তো এভাবেই আমরা আলোচনা করে যাব। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, কেন আমি খুব পরিশ্রম করে ভিডিও বানাই, তো লাইক দিলে আমি একটা উৎসাহ পাই যে না আপনি অ্যাটলিস্ট দেখছেন। আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন লাগছে। আর আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসছি, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।